Hello friends. So very good morning to all. সো তোমরা দেখেছো যে গতকালকে আমরা ক্লাস দিয়েছিলাম। হোপফুলি তোমরা দেখেছো, আশা করবো যে। আর যদি না দেখে থাকো অবশ্যই উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখতে পারবে। আমাদের ক্লাস করাটা কিন্তু একটা বেনিফিট সেখান থেকে যে তোমরা চাইলে কিন্তু যদি প্রিভিয়াস ক্লাসটিকে মিস করে থাকো তাহলে দেখতে পারো সেখান থেকে, অথবা এই চ্যানেলের মধ্যে প্লেলিস্ট বানানো থাকবে সেখান থেকেও দেখতে পারবে। তো সেটা তোমাদের জন্য বেনিফিট না? সো তোমরা জানো যে আমরা তোমাদেরকে ক্লাস করাচ্ছি সেই কনস্টিটিউশনাল রিফর্ম, যে কনস্টিটিউশনাল রিফর্মস বিটুইন 1909 থেকে, যে 1909 থেকে 1935, 1909 থেকে যে 1935-এর মধ্যে যেসব কিছু কনস্টিটিউশনাল রিফর্মসগুলো হয়েছিল তার মধ্যে থেকে আমাদের ক্লাসগুলো করানো হচ্ছে। তো আমরা যে স্টেপ বাই স্টেপ একটি একটি টপিক করে সবগুলো কভার করছি। সেই 1909 থেকে যেটা আমরা শুরু করেছিলাম যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট অথবা মডেল সংস্কার, সেটি দিয়ে স্টার্ট করেছিলাম। তারপরে আমরা করেছি কীভাবে বঙ্গভঙ্গ রদ হলো, লর্ড হান্ডিজের উপর কীভাবে বোমা নিক্ষেপ করা হলো, তারপর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরুকালীন যে দুটি চুক্তি হয়েছিল তার মধ্যে একটি হলো লখনৌ চুক্তি এবং দ্বিতীয়টি হয়েছিল হোম রুল আন্দোলন। তো আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসটি করেছিলাম যে হোম রুল আন্দোলনের উপর, তোমরা সেটা দেখেছো। এখন আমরা করতে যাচ্ছি আজকে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, দ্যাট ইজ সেটা কবে হয়েছিল? সেটা হয়েছিল সেই 1919, যে 1919 সেই অ্যাক্টটি হয়েছিল, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেটিকে আমরা মন্টেগু ট্রান্সপোর্ট সংস্কার নামেও জানি। সো মন্টেগু ট্রান্সপোর্ট সংস্কার যদি আমরা আজকে সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পড়াই, যে 1919 সেই অ্যাক্টটি, তাহলে হোপফুলি তোমাদের একটু বুঝতে কঠিন হবে। কারণ তোমরা অনেকে ভাবতে পারো যে মন্টেগু ট্রান্সপোর্ট সংস্কার আইনটি হঠাৎ করে কোথা থেকে চলে আসলো, হঠাৎ করে কোথা থেকে সেই আইনটি চলে আসলো। তার অবভিয়াসলি আসার কিছু না কিছু কারণ ছিল। তো ফ্রেন্ড, আমরা জানি যে হোম রুল আন্দোলনের সাথে জড়িত ছিলেন শ্রী অ্যানি বেসান্ত এবং বাল গঙ্গাধর তিলক। তাদের অনেক বড় কন্ট্রিবিউশন ছিল সেই হোম রুল আন্দোলনের ক্ষেত্রে, এবং সেই হোম রুল আন্দোলনের ক্ষেত্রে তারা কিন্তু অনেকটাই, যে তারা স্বরাজের জন্য অনেকটাই লড়াই করেছিল আমরা দেখেছিলাম। এবং তাদের সেই লড়াই, তাদের সেই আন্দোলনে কিন্তু ব্রিটিশ তারা একটা সময় আতঙ্কিত হয়ে পড়ে, এবং আতঙ্কিত হয়ে কিন্তু তাদেরকে তখন জেলে ভর্তি করে দেয়। পরবর্তী সময়ে কিন্তু ফ্রেন্ড, যখন এই সরকারের স্বৈরাচারী পদক্ষেপের প্রতিবাদে কিন্তু সারা দেশ যখন আন্দোলন করতে শুরু করে, তখন বাধ্যই আবার তাদেরকে ছাড়তে হয়েছিল। এবং পরবর্তীকালে সরকার তখন যে ভারতীয়দের হয়ে একটি ঘোষণা করেছিলেন। এখন সেই ঘোষণাটি হবে যে আমাদের সেই মন্টেগু ট্রান্সপোর্ট সংস্কার আইন বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। 1917 খ্রিস্টাব্দে 20 আগস্ট যে 12 সচিব মন্টেগু ইংল্যান্ডে কমন সভায় একটি ঘোষণা করেছিলেন, এবং সেখানে তিনি বলেছেন যে ভারতের দায়িত্বশীল সরকার গঠনের লক্ষ্যে স্বরাজ্যের যে ভারতের দায়িত্বশীল গঠনের লক্ষ্যে কিন্তু স্বশাসনের প্রতিষ্ঠানগুলি গড়ে তোলা হবে। এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে অ্যানি বেসান্ত কিন্তু যে হোম রুল আন্দোলনকে থামিয়ে দিয়েছিলেন। অ্যানি বেসান্ত পরবর্তীকালে হোম রুল আন্দোলনকে থামিয়ে দিয়েছিলেন, বাট বাল গঙ্গাধর তিলক কিন্তু কখনো সেই আন্দোলনকে থামাননি, উনি সেটা কন্টিনিউ করেছিলেন। সো এইভাবে কিন্তু আমরা দেখেছিলাম যে লখনৌ চুক্তির মধ্যে আমরা দেখেছিলাম যে কংগ্রেস কিন্তু যে প্রথমত দুটি দলে বিভক্ত হয়ে গিয়েছিল, সেই কখন, সেই 1907 সালে যে সুরাত স্প্লিট যে হয়েছিল, সেখানে কিন্তু কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। তার পরবর্তীকালে আমরা দেখেছি লখনৌ চুক্তির মাধ্যমে যখন 1916 খ্রিস্টাব্দে যখন লখনৌ চুক্তি হয়, তখন কিন্তু আবার কংগ্রেস পুনরায় যে একসাথে আসে। তখন তারা ভাবতে থাকে যে যদি আমরা একসাথে না যাই তাহলে কিন্তু আমরা যে স্বরাজ্যের যে স্বপ্নটা সেটা কখনো বাস্তবিত করতে পারবো না। সো সেমভাবে যখন সেই মন্টেগুর ঘোষণা আবার হয়, শিবে মন্টেগুর ঘোষণা যখন 1917 খ্রিস্টাব্দে আবার আসে, যে মন্টেগু ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু জাতীয় কংগ্রেসের মধ্যে আবার সেই পুনরায় দুটি গোষ্ঠীতে পরিণত হয়, পুনরায় আবার বিবাদে পরিণত হয়। তখন সময় নরমপন্থীরা কিন্তু সেই মন্টেগু যে সংস্কারগুলো নিয়ে আসছেন, বা যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেগুলো নিয়ে আসছেন, সেগুলোকে নরমপন্থী রেখে কিন্তু যে ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলে ঘোষণা করেছেন। যে ওরা বলতেন যে নরমপন্থী রেখে যে দ্য ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া বলে মেনে নিতে, অপরপক্ষে কিন্তু সেটা গ্রহণ করতে পারেননি। যে নরমপন্থীরা সেটাকে গ্রহণ করেছে, কীভাবে গ্রহণ করেছে? দ্য ম্যাগনা কার্টা অফ ইন্ডিয়া। বাট অপরপক্ষ যে চরমপন্থীরা তারা কিন্তু কখনো সেটাকে মানতে পারেননি। এবং পাশাপাশি তখন সময় যে বাল গঙ্গাধর তিলক সেটাকে বলেছে যে মন্টেগু সেই ঘোষণাকে যে সূর্যহীন প্রবাদ বলে অভিহিত করেছেন, এবং সেইভাবে কিন্তু সেই মন্টেগু ট্রান্সপোর্ট সংস্কার বা দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 সেটা আসে। তো আমাদের আজকে ক্লাস থাকবে সেটার উপরেই। তোমরা হপর লাস্ট অবধি থাকবে, প্রত্যেকটা ক্লাস যে পুরোটা ক্লাস দেখবে লাস্ট অবধি। তোমরা অনেকেই দেখি যে 4-5 মিনিট দেখার পর চলে যাও। সো ফ্রেন্ড, 4-5 মিনিট দেখার পর চলে গেলে কি তোমরা হবে, শিখতে পারবে কিছু? তো তার জন্য অবভিয়াসলি লাস্ট অবধি থাকাটা দরকার না? তো অবভিয়াসলি থাকবে লাস্ট অবধি, পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে, কী কী নতুন কিছু শিখতে পারছো। আজকে অবভিয়াসলি আমি
প্রাউডলি বলছি যে অনেক কিছু শিখতে পারবে আজকে ক্লাস থেকে। কীভাবে শিখতে পারবে সেটা তোমরা এখানে বুঝতে পারবে যে তোমরা এখন কতটা ইন্ডিপেন্ডেন্ট আছো। আদৌ আমরা কি ইন্ডিপেন্ডেন্ট বলতে সেই শব্দর আদৌ কি মিনিং সেটা জানি কি জানি না। আমরা অনেকেই বলি যে আমরা কোথায় আছি, কোন দেশে আছি যেখানে ইন্ডিপেন্ডেন্স নেই। তো ফ্রেন্ড, আজকের ক্লাসে সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919-এর মধ্যে জানতে পারবে যে আমরা কতটা ইন্ডিপেন্ডেন্ট এখন সেই তুলনায়। তো ফ্রেন্ড চলো লেটস স্টার্ট। সো ফ্রেন্ড, যদি বলতে হয় সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সে 1919 কখন আসে বা কীভাবে আসেছিল, যদি বলতে হয় সেই একটি যে কীভাবে আসে, সেই 1919 যে একটি মন্টেগু ট্রান্সপোর্ট সংস্কারের দ্বারা সেই একটি এসেছিল, সেই একটি কীভাবে আসছিল। সো একটি বেসিক্যালি রেকমেন্ডেশনস অফ যে মন্টেগু রেকমেন্ডেশন এবং সেক্রেটারি স্টেট অফ ইন্ডিয়ান লর্ড ট্রান্সপোর্ট ওদের রেকমেন্ডেশনে তখন সময় কিন্তু সে একটি নিয়ে আসা হয় এবং সে একটি যে মন্টেগু ট্রান্সপোর্ট রিফর্মস অথবা মন্টেগু রিফর্মস এবং মন্টফোর্ট রিফর্মস নামে সেটি পরিচিত। তো তার কয়েকটি যেমন ফিচার্সও ছিল। যদি তার কয়েকটি প্রিন্সিপালের কথা বলি, সেই প্রিন্সিপালগুলো কী কী ছিল তার মধ্যে ছিল, আমরা তখন সময় দেখেছিলাম যে ডায়ারকি সিস্টেম, তারা ডায়ারকি সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল। এখন ডায়ারকি তোমরা বলতে পারো স্যার ডায়ারকি কী, ডায়ারকি বলতে কী বোঝায়। তো ফ্রেন্ড, এটি ছিল একটি দ্বৈত শাসন ব্যবস্থা, যার আমরা বুঝি দ্বৈত শাসন ব্যবস্থা। দ্যাট মিনস কি, সেখানে মধ্যে দু ধরনের শাসন ব্যবস্থা ছিল, প্রচলিত ছিল। তার মধ্যে একটি হলো যে এক্সিকিউটিভ কাউন্সিল এবং মিনিস্টার দ্বারা শাসন করা হতো, সেটাকে বলা হচ্ছে ডায়ারকি সিস্টেম। তার পাশাপাশি তখন সময় সেটাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। তো সাবজেক্ট ওয়ার ডিভাইডেড ইন্টু টু লিস্ট। তার মধ্যে একটি লিস্ট ছিল যে সরকার কীভাবে কাজ করবে, সেই কাজকর্মকে কিন্তু তখন দুটি ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা ছিল রিজার্ভ এবং আরেকটা ছিল ট্রান্সফার্ড। সে দুটি ভাগে সেটাকে ভাগ করা হয়েছিল এবং সেই দুটো ভাগের বা দুটো সরকার যে ডায়ারকি সিস্টেম তারা ইন্ট্রোডিউস করেছে এবং তাদের কাজকর্ম তখন সময় বিভিন্ন হতো, তাদের কাজকর্ম তখন বিভিন্নভাবে ভাগ করা হয়েছিল। তো আমরা বলেছিলাম যে কেন্দ্রীয় এবং প্রাদেশিক বিষয়গুলি শ্রেণীবিভাগ করা হয়েছিল তখন সেই আইনের মাধ্যমে, এবং সেই আইনের মাধ্যমে যে প্রাদেশিক বিষয়গুলিকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছিল। তার মধ্যে একটি কি সংরক্ষিত আর একটি হস্তান্তরিত। ঠিক আছে, এখন বুঝতে পারছো সংরক্ষিত হস্তান্তরিত দ্যাট মিনস রিজার্ভ এবং ট্রান্সফার সেই দুটি ভাগে ভাগ করা হয়েছিল। এবং সেই সংরক্ষিত এবং হস্তান্তরিত যে বিষয়গুলি তারা নিয়ে এসেছিল এবং সেগুলোর উপর কিন্তু যে গভর্নর ও প্রাদেশিক বিধানসভার কিন্তু দায়িত্ব থাকতো, তাদের সেই ক্ষেত্রে ক্ষমতা থাকতো, তারা সেগুলা হ্যান্ডেল করতো তখন সময়। সেই বিভাজনটিকে বলা হতো যে ডায়ারকি অথবা দ্বৈত শাসন। সেই বিভাজনটিকে কি বলা হতো যে ডায়ারকি অথবা দ্বৈত শাসন। সো ফ্রেন্ড, 1919 খ্রিস্টাব্দের যে রিফর্মসগুলো নিয়ে এসেছিল এবং যেটির নাম আমরা জানি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919। তো তার মধ্যে দিয়ে কিন্তু যে ফ্রেন্ড যে আইনসভার মধ্যে এই আইনের মধ্যে দিয়ে কিন্তু সমস্ত বিষয় যে কেন্দ্রীয় বিষয় এবং কিছু প্রাদেশিক বিষয় কিন্তু কেন্দ্রীয় আইনসভার আওতায় আনা হয়। এবং তখন সময় যে গভর্নর জেনারেল এবং তার পরিষদকে নিয়ে যে ভারতীয় কার্যনির্বাহী বিভাগ তখন গড়ে ওঠে, তখন তাদেরকে নিয়েই গড়ে উঠেছিল সেসব কিছু নিয়ে, যে তারা যেভাবে যে আইনসভাকে যে দুটি ভাগে ইন্ট্রোডিউস করেছিল, ডায়ারকি সিস্টেম ইন্ট্রোডিউস করেছিল যে এক্সিকিউটিভ কাউন্সিল এবং মিনিস্টার। তো সেক্ষেত্রে তার মধ্যেও কিছু রেখেছিলেন যে তারা কীভাবে কাজ করবে, কোন কোন বিষয়গুলি তাদের আন্ডারে থাকবে, যে এক্সিকিউটিভ কাউন্সিল আন্ডারে থাকবে, কোন কোন বিষয়গুলি যে মিনিস্টার আন্ডারে থাকবে। তখন সময় সেটা দেখা গিয়েছিল যে গভর্নর জেনারেল অনুমতি ছাড়া কিন্তু আইনসভার মধ্যে কোনো বিল ইন্ট্রোডিউস করা যাবে না। তখন সময় সেই আইনে ছিল যে গভর্নর জেনারেল যদি অনুমতি না দেয় সেই ক্ষেত্রে কিন্তু যে আইনসভার মধ্যে কোনো বিল ইন্ট্রোডিউস করা যাবে না। বাট এখানে কথা আছে, ইন্ট্রোডিউস করা তো যাবে না, ইন্ট্রোডিউস করতে পারবে না, কিন্তু গভর্নর জেনারেল আইনসভার অনুমতি ছাড়া কিন্তু কোনো বিল তখন উনি ইন্ট্রোডিউস করতে পারতেন। বাট সেই আইনে সেটা ছিল যে গভর্নর জেনারেল অনুমতি ছাড়া কেউ আইনসভায় কোনো বিল ইন্ট্রোডিউস করতে পারবে না। বাট গভর্নর জেনারেল কিন্তু চাইলে সেই আইনের কিন্তু বা সেই বিলের কিন্তু সেটা উনি ইন্ট্রোডিউস করতে পারবে কারো অনুমতি ছাড়াই। এবং যে ভারতের আর্থিক বিষয়ের উপর যে ভারতের আর্থিক বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু যে গভর্নর জেনারেল তখন সময় যে গভর্নর জেনারেল ওদের নিয়ন্ত্রণে ছিল সেই সব বিষয়গুলো। সো খুবই ইম্পর্টেন্ট এক যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 সেটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের অবশ্যই পড়া দরকার। সেই রিফর্মসের মধ্যে আমরা বলেছিলাম যে কনস্টিটিউশন রিফর্মসগুলো কী কী হয়েছিল সেই 1909 থেকে 1919-এর মধ্যে। তার মধ্যে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর আমরা সবচেয়ে লাস্টে যখন পড়ব তখন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 সেই আইনটি পড়ব। তার মধ্যে কী বলা হয়েছিল চুফেন, সেই আইনের মধ্যে যে মিনিস্টার তারা যে নমিনেটেড হবে তারা কিন্তু ইলেক্টেড মেম্বার, তখনকার সময় যে লেজিসলেটিভ কাউন্সিলের যে ইলেক্টেড মেম্বার ছিল তাদের দ্বারা সে নমিনেট করা হবে সেই আইনের মধ্যে, সেটা বলা হয়েছিল।
এবং যে এক্সিকিউটিভ কাউন্সিল ছিল, এক্সিকিউটিভ কাউন্সিল কিন্তু কখনো রেসপন্সিবিলিটি থাকবে না যে লেজিসলেচারের প্রতি। পাশাপাশি তখন সময় সেটা বলা হয়েছিল যে সেক্রেটারি অফ দ্য স্টেট এবং সেন্ট্রাল এবং গভর্নমেন্ট জেনারেল, সেক্রেটারি অফ দ্য স্টেট এবং গভর্নমেন্ট জেনারেল কিন্তু যে কোনো ম্যাটার তারা ইন্টারফেয়ার করতে পারতো, যে কোনো ম্যাটার ইন্টারফেয়ার করতে পারতো এবং যে কোনো কিছু রেস্ট্রিকশন লাগাতে পারতো। তো সেরকম কিন্তু তাদের পাওয়ারগুলো ছিল, সেসব আমরা দেখতে পেয়েছিলাম যে সব বেশিরভাগ পাওয়ারগুলো আমরা জানি যে সে কেন্দ্রীয় আইনসভাকে দুটি ভাগে ভাগ করে, তখন সময় দুটি ভাগে ভাগ করা ছিল। তার মধ্যে একটি ছিল যে আমরা পড়েছিলাম আগে যে ডায়ারকি সিস্টেম যেগুলো ইন্ট্রোডিউস করা হয়েছিল, এক্সিকিউটিভ কাউন্সিল এবং মিনিস্টার, এক্সিকিউটিভ কাউন্সিল মিনিস্টার সেগুলো সেইভাবে দুটি ভাগে ভাগ করা হয়েছিল এবং সেইভাবে তাদের কাজকর্ম কিন্তু সেভাবে ভাগ করা হয়েছিল। এবং সি আইনের সেই পঞ্চম ভাগে পার্ট 5-এ দেখা যায় যে যে ই আইন যে প্রচলিত হয়েছিল তার 10 বছর পর সরকার যে কার্যপদ্ধতি বা কর্মপদ্ধতি পর্যবেক্ষণ করার জন্য একটি বিধিনিষেধ বা বিধিবদ্ধ একটি কমিশন তখন সময় গঠন করা হবে। এবং তার পাশাপাশি যে কেন্দ্রে একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হবে, তারা বলেছিল যে আমরা পড়েছিলাম যে দ্বিকক্ষ বিশিষ্ট, এবং সি আইনে বলা হয়েছিল যে দ্বিকক্ষ বিশিষ্ট একটি আইনসভা গঠন করা হবে। সো ফ্রেন্ড, সেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন তো করেছিল, বাট তাদের আমরা বলেছিলাম যে তাদের মধ্যে যে কাজকর্ম ছিল, যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু তাদের মধ্যে ডিভাইড ছিল। এবং কিভাবে ডিভাইড ছিল তোমরা দেখবে যে এখন আমাদের ভারতের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আছে, কতগুলো সাবজেক্ট আছে সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে পড়ে, কতগুলো সাবজেক্ট স্টেট গভর্নমেন্ট আন্ডারে পড়ে, কতগুলো সাবজেক্টের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট বেশি পাওয়ার ভোগ করে, কতগুলো ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট। সেসব ক্ষেত্রে কিছু থাকে যে কিছু ডিসিশন স্টেট গভর্নমেন্ট নিজে নিতে পারে, আর কিছু থাকে যে সেন্ট্রাল নিতে হয়। সেরকমভাবে কিন্তু তখন সময় ছিল সেরকমভাবে যে রাজনৈতিকভাবে কম গুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলো ছিল, রাজনৈতিকভাবে কম গুরুত্বপূর্ণ বিষয় বলতে কী বুঝতে পারো তোমরা, হতে পারে বলতে পারো কী হতে পারে সেই রাজনৈতিকভাবে যে কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো। তো সেই বিষয়গুলো হবে যে রাজনৈতিকভাবে কম গুরুত্বপূর্ণ বিষয় সেগুলা থেকে বাইরে, তার মধ্যে হলো শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সেগুলো হলো যে রাজনৈতিকভাবে কম গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই সব বিষয়গুলো যে প্রাদেশিক আইনসভার যে মন্ত্রীদের হাতে কিন্তু তুলে দেওয়া হয়েছিল, কারণ আলটিমেটলি দেখা গিয়েছিল কিন্তু সেই সবের ভিতরে কিন্তু প্রচুর কাজ, বাট আদৌ কিন্তু সেগুলা কিন্তু রাজনৈতিকভাবে কম গুরুত্বপূর্ণ। সেই জন্য কী করেছিল তারা সেসব বিষয়গুলো যে প্রাদেশিক যে সরকার আছে তাদের হাতে তুলে দিয়েছিল, যে তোমরা শিক্ষাটাকে সামলাও, তোমরা শিক্ষার ব্যবস্থাকে দেখো, কৃষিটাকে দেখো, স্বাস্থ্য দেখো, প্রভৃতি এমন যতগুলো বিষয় ছিল যেগুলো রাজনৈতিক বিষয়ভাবে কম গুরুত্বপূর্ণ, সেই সব বিষয়গুলো কাদের দেওয়া হয়েছিল, সেই প্রাদেশিক আইনসভা মন্ত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছিল। পাশাপাশি তোমরা দেখো যে পাশাপাশি তখন সময় যে এক্সিকিউটিভ বা সেন্ট্রাল গভর্নমেন্ট হাতে কী কী রাখা হয়েছিল, তখন সময় তারা রাখে কি যে অর্থ, আইন শৃঙ্খলা প্রভৃতি, যে অর্থর মতো বিষয়গুলা, আইন শৃঙ্খলার মতো বিষয়গুলা, সেসব বিভিন্ন বিষয়গুলো তারা কখন কার হাতে রাখে, যে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে রাখে। তখন সেসবগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে রাখে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেগুলো পরিচালনা করে, সেন্ট্রাল গভর্নমেন্ট সেগুলো দেখতে থাকে। এভাবে কিন্তু তাদের মধ্যে যে কাজকর্ম সেগুলো ডিভাইড করে দিয়েছিল সেই আইনের মধ্যে। তো সেই আইন অবভিয়াসলি আমাদের অনেক কিছু শেখায়, যে সেই আইন আমাদের মধ্যে কী কী রিফর্মসগুলো নিয়ে আসছিল, এবং যে আমরা যদি প্রেজেন্টের সাথে সেগুলো কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো অনেক কিছু সিমিলারিটি আছে তার মধ্যে দেখতে পাবে। সো ফ্রেন্ড, যদি আমরা লেজিসলেচারের কথা বলি, তখন সময় লেজিসলেচারের কথা যদি বলি তখন সময় দেখতে পাবে যে তখন সময় যে প্রভিন্সিয়াল লেজিসলেটিভ অ্যাসেম্বলির মধ্যে কিন্তু সেটা ইনক্রিজ করা হয়েছিল, এবং প্রায় 70% মেম্বার তখন সময় যে ইলেক্টেড করা হতো, প্রায় 70% মেম্বার তখন সময় ইলেক্টেড করা হতো। পাশাপাশি তখন সময় আমরা জানতাম যে তখন সময় কিন্তু ভোট কিন্তু সবার জন্য, যে ফ্র্যাঞ্চাইজিস সবার জন্য কিন্তু ওপেন ছিল না, যে তখন সময় কিন্তু সবাই ভোট করতে পারতো না। এখন যেভাবে আমরা ভোট করতে পারি যে 18 বছর হলেই তোমার অধিকার আছে, ইউ হ্যাভ এ রাইট টু ভোট, ইউ হ্যাভ রাইট টু ভোট। সো তখন সময় কিন্তু সেটা ছিল না তাদের। তখন সময় একমাত্র কিছু হাতে গোনা মানুষের হাতের মুঠে কিছু মানুষই তখন সময় সেটা পাওয়ার ছিল যে ভোট করার মতো, তারাই সব কিছুতে ডিসিশন নেওয়ার পাওয়ার ছিল। বাট এখনকার সময় যেভাবে আমরা পার্টিসিপেট করি, যেভাবে আমরা ইলেকশনগুলোর মধ্যে পার্টিসিপেট করি, আমাদের সকল ক্ষমতা যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সকল ক্ষমতা কাকে দে, সিটিজেন অফ ইন্ডিয়াকে দিয়েছে। তোমরা আলটিমেটলি তোমরাই সব কিছু নেবে, তোমরাই মেম্বার এমএলএ ইলেক্টেড করবে, তারপরে তারাই পাঠাবে উপরে এবং তারা তখন তোমার হয়ে ডিসিশন নেবে। বাট আলটিমেটলি তখন সময় সেটা ছিল না। তখন সময় হাতে গোনা মাত্র কয়েকজন মানুষই ছিল যে তারা তখন সময় ভোট করতে পারতো। তার মধ্যে ছিল কিছু ওমেন ছিল, ওমেনদেরও পার্টিসিপেট করার ক্ষমতা দেওয়া হয়েছিল, পার্টিসিপেট করার রাইট দেওয়া হয়েছিল। তার মধ্যে কিছু ওমেন, একমাত্র কিছু পার্সেন্টেজ ওমেন তাদেরকে দেওয়া হয়েছিল সেই ক্ষেত্রে। তো আমরা তার পাশাপাশি পড়েছিলাম যে গভর্নমেন্ট যে কী করবে, গভর্নমেন্ট যে কোনো বিল পাস করতে পারবে, বাট গভর্নমেন্টের অনুমতি ছাড়া কিন্তু কেউ তাই সেই বিলটিকে ইন্ট্রোডিউস করতে পারবে না। কিন্তু গভর্নমেন্ট যে কোনো বিল সে পাস করতে পারবে, সেক্ষেত্রে তা কারোর যে অনুমতি নেওয়াটা প্রয়োজন হয় না।
তার পাশাপাশি আমরা যদি এখন সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে আলোচনা করি, তখন সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে তখন সময় যে চিফ এক্সিকিউটিভ অথরিটি ছিল, যে সেন্ট্রাল গভর্নমেন্টে ছিল, সেই চিফ এক্সিকিউটিভ অথরিটি যে গভর্নর জেনারেল। তখন সময় আমরা পড়েছিলাম যে অ্যাডমিনিস্ট্রেশনকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল, সেন্ট্রাল এবং প্রভিন্সিয়াল। আমরা খুবই সুন্দর করে লিখে দিয়েছি, তোমরা চাইলে সেগুলো একবার থরো রিডিং করতে পারো, তাহলে কিন্তু তোমরা মনে থাকবে। সো আমাদের আজকে ক্লাস বেশি লং হবে না, চাইবো যে অন্তত 20 থেকে 25 মিনিটের ভিতরে কভার করে নিতে। তোমরা অবশ্যই লাস্ট অবধি থাকবে, আদারওয়াইজ যারা থাকবে না কিন্তু তারা কি বলবো। সো তখন সময় দেখা গিয়েছিল যে যে 6 মেম্বার, যে আউট অফ 6 মেম্বারের ভাইসরয় এক্সিকিউটিভ কাউন্সিলের মধ্যে কিন্তু 3 মেম্বার থাকতো যে ইন্ডিয়ান মেম্বার থেকে, যে ইন্ডিয়ান থেকে 3 মেম্বার থাকতো তখন সময় সেন্ট্রাল কাউন্সিলের মধ্যে। পাশাপাশি তখন সময় আমরা বলেছিলাম যে গভর্নর জেনারেল কিন্তু যে অর্ডিন্যান্সগুলো কিন্তু একমাত্র গভর্নর জেনারেল জারি করতে পারতো, তো তাছাড়া কারোর ক্ষমতা ছিল না যে অর্ডিন্যান্সগুলো জারি করবে বা প্রাদেশিক যেসব আইনসভাগুলো তখন সময় অর্ডিন্যান্স জারি করবে, একমাত্র যে গভর্নর জেনারেল সেগুলো অর্ডিন্যান্সগুলো জারি করতে পারে। তখন সময় দেখা গিয়েছিল যে যে বাইক্যামেরাল লেজিসলেচার সেট আপ করেছো, যে বাইক্যামেরাল লেজিসলেচার সেগুলো সেট আপ করেছো, দ্যাট মিনস যে লোকসভা বা রাজ্যসভা। দ্যাট মিনস আমরা কীভাবে জানি এখন বর্তমানে যেটা লোকসভা রাজ্যসভা, লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড কাউন্সিল অফ স্টেট যেভাবে জানি, তো সেইভাবে কিন্তু তখন সময় সেটা সেট আপ করা হয়েছিল সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1990-এর মধ্যে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1990-এর মধ্যে সেভাবে তারা করা হয়েছিল। এবং যেসব নমিনেটেড মেম্বারগুলো ইলেক্টেড করবে, কাদের দ্বারা ইলেক্টেড করবে, যে গভর্নর যে ইলেক্টেড করবে, কোথা থেকে ইলেক্টেড করবে, যে অ্যাংলো ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান ক্রিশ্চিয়ানস। তো তাদের মধ্যে থেকে যারা নমিনেট মেম্বারগুলো ইলেক্টেড করবে, কার দ্বারা করবে, গভর্নর জেনারেল দ্বারা। যে গভর্নর জেনারেল দ্বারা তাদেরকে যাদেরকে ইলেক্টেড করা হবে তারা কিন্তু তাদের টেনিওর থাকবে, যে তাদের পিরিয়ড থাকবে 3 ইয়ার্স, যে 3 বছর তারা সেই ক্ষেত্রে পার্টিসিপেট থাকতে পারবে, তাদের কার্যকাল হবে যে 3 বছর। তারপর তাদের সেইভাবে মেয়াদ শেষ হয়ে যাবে যাদেরকে গভর্নমেন্ট নমিনেট করবে। তো সেমভাবে কিন্তু তাদেরকে করেছে, কিন্তু বর্তমানে কিন্তু যে অ্যাংলো ইন্ডিয়ান সেগুলো কিন্তু এখন নেই আর। গভর্নমেন্ট যেভাবে করতে পারতো, বাট বর্তমান সময় কিন্তু সেটা বিলুপ্ত করা হয়েছে, যে অ্যাংলো ইন্ডিয়ান সেই পদগুলা। আর যদি বলি যে কাউন্সিল অফ স্টেট, দ্যাট মিনস আপার হাউস, যদি কাউন্সিল অফ স্টেটের কথা বলা হয় তাহলে তাদের আসবে যে অনলি কিন্তু মেইন মেম্বার যে তারা কিন্তু সেক্ষেত্রে পার্টিসিপেট করতে হতো। অনলি মেল মেম্বার উইথ এ টেনিউর অফ 5 ইয়ার্স। যে মেল যারা মেম্বার ছিল তাদের কিন্তু টেনিউর কত ছিল, যে 5 বছর ছিল তাদের। এবং সেই ক্ষেত্রে দেখা গিয়েছিল যে ফ্রেন্ড যখন বাজেটের ক্ষেত্রে আসতো তারা কিন্তু যে কুয়েশন আস্ক করতে পারতো, যে কাউন্সিল অফ স্টেট যারা ছিল তারা কিন্তু তখন সময় কুয়েশন আস্ক করতে পারতো। বাট বাজেটের ক্ষেত্রে অনলি কিন্তু যে 25% বাজেটের ক্ষেত্রে কিন্তু যে ভোট দেওয়ার অধিকার ছিল, অনলি কিন্তু যে 25% বাজেটের ক্ষেত্রে যে সাবজেক্ট টু ভোট, যে তারা ভোট দিতে পারতো। এবং বাকি সেগুলোর ক্ষেত্রে কিন্তু যে রেস্ট অফ নন ভোটেবল এবং বাকি যে 75% ছিল সেক্ষেত্রে কিন্তু তারা কখনো যে ভোট দিতে পারতো না। এবং তখন সময় যে কোনো বিল যদি পাস হতে হয়, সেক্ষেত্রে যে বোথ হাউস, যে আপার হাউস এবং লোয়ার হাউস দুটির পারমিশন লাগবে, তখন কিন্তু কোনো বিল পাস হবে এবং সেটা ইট বিকম এ ল, তখনই সেটা লতে পরিণত হবে। আদারওয়াইজ কিন্তু যদি দুনো হাউসের যদি পারমিশন না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সেটা লতে পরিণত হতে পারবে না। তো এইসব ছিল বিভিন্ন কিছু যেভাবে তারা বিলকে ইন্ট্রোডিউস করেছিল, বিলকে নিয়ে আসছিল, এবং কীভাবে তারা সেসবগুলো যে তাদের কাজকর্মগুলো ডিভাইড করে দেওয়া হয়েছিল। সো তার আগে আমরা বলেছিলাম যে কীভাবে কারা এবং কে ভোট দিতে পারতো, হুকুড ভোট, যে কারাই তখন সময় ভোট দিতে পারতো। আমরা বলেছিলাম যে ভোট কিন্তু সবার জন্য ওপেন ছিল না, যে ভোট সবার জন্য ফ্রি ছিল না, সবাই দিতে পারবে। সেক্ষেত্রে কিছু মানুষের হাতে গোনা ছিল, তারা ভোট দিতে পারবে। এখানে আসলো যে কিন্তু নো ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ছিল না কিন্তু। এবং তখন সময় তারাই ভোট দিতে পারতো যাদের ল্যান্ড রেভিনিউ ছিল, যেমন 3000, বা তাদের ভালো প্রপার্টি ছিল এবং ট্যাক্সেবল ইনকাম ছিল, তারা কিন্তু তখন সময় যে কিছু পার্সেন্টেজ তারা ভোট দিতে পারতো। তার পাশাপাশি তখন সময় তারা ভোট দিতে পারতো যারা ছিল মেম্বার ছিল অফ এ ইউনিভার্সিটি সেনেটার, যে ইউনিভার্সিটি সেনেটার যারা মেম্বার ছিল তারা কিন্তু তখন সময় ভোট দিতে পারতো। তো তারাও সেক্ষেত্রে ভোটার অধিকার ছিল, তারাও সেক্ষেত্রে ভোট দিতে পারবে। তার পাশাপাশি ছিল তাদের মধ্যে যারা যে সার্টেন অফিস ইন দ্য লোকাল বডিসের মধ্যে যারা সার্টেন অফিস তারা হোল্ড করে আছে, তারা সেই পদে আছে, তারা সেক্ষেত্রে ভোট দিতে পারতো। তাছাড়া কিছু স্পেসিফিক টাইটেল, যারা টাইটেল পেয়েছিল বিভিন্নভাবে বিভিন্ন টাইটেল পেয়েছিল, স্পেশাল মানুষ যারা পেয়েছিল টাইটেল, তারা কিন্তু সেক্ষেত্রে ভোট দিতে পারতো। তো এইসব কিছু মানুষ যেহেতু ছিল তাদের ক্ষেত্রে ভোটার অধিকার ছিল, বা ভোটটা কিন্তু সবার জন্য ফ্রি ছিল না, ওপেন ছিল না, যে সেক্ষেত্রে সবাই ভোট করতে পারবে। এবং তখন সময় যারা মেম্বার ছিল, যদি তাদের ইনক্রিজ বা স্যালারি কথা বলা হয়, তাদের স্যালারি থাকবে যে 1000 পাউন্ড থেকে 1200 পাউন্ড, তখন সময় তাদের সেইভাবে স্যালারি ছিল। তো এইসব ছিল যে কাউন্সিল অ্যাক্টের মধ্যে যেগুলো বলা হয়েছিল, সেই 1919 ইন্ডিয়া গভর্নমেন্ট অ্যাক্ট 1919-এর মধ্যে যেগুলো ছিল ফিচার্সগুলো, অ্যাকচুয়ালি বেসিক্যালি সেগুলোই ছিল। তো এখন যদি বলি সেই অ্যাক্টের মধ্যে যে সাইলেন্স ফিচারগুলো কী ছিল, তাদের মধ্যে কী ফিচার্সগুলো ছিল, যে তাদের মধ্যে কী বিষয়ত্ব ছিল। প্রথমত দেখতে হয় যে পাবলিক সার্ভিসের মতো যে কমিশন,
যে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু তখন সময় সেই অ্যাক্টের মাধ্যমে যে ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেই অ্যাক্টের মাধ্যমে সেই পাবলিক সার্ভিস কমিশন সেগুলো ইন্ট্রোডিউস করা হয়েছিল। এবং তার পাশাপাশি স্ট্যাটুটরি কমিশনস তখন সময় কিন্তু সেট আপ করা হয়েছিল, যে ওয়ার্কিং অফ দ্য গভর্নমেন্ট। তার পাশাপাশি সাইমন কমিশনের মতো সেটা কিন্তু তখন সময় সেটা রেজাল্ট ছিল, দিস রেজাল্ট ইন দ্য সাইমন কমিশনস অফ 1927, তখন সময় সেটাও রেজাল্ট ছিল তার। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হলো যে তখন সময় যে একটা অফিস ক্রিয়েট করেছিল, কি অফিস ক্রিয়েট করেছিল, দ্য হাই কমিশনার ফর ইন্ডিয়া ইন লন্ডন, যে লন্ডন একটা হাই কমিশন অফ ইন্ডিয়া, সেই অফিস সেটা তারা একটা ক্রিয়েট করেছিল সেই আইনের মাধ্যমে। তো তার যদি আমরা মেরিট এবং ডিমেরিট নিয়ে যদি আলোচনা করি, যে রিফর্মসগুলো নিয়ে আসছিল সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 যে রিফর্মসগুলো নিয়ে আসছে, যদি তার এবং মেরিট এবং ডিমেরিট নিয়ে আলোচনা করি তাহলে কী ছিল সেই মেরিট এবং ডিমেরিট। যদি ফ্যান আমরা তার মেরিট এবং ডিমেরিট নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে প্রথমত সেই জায়গার মধ্যে যে ডায়ারকি সিস্টেম সেগুলো ইন্ট্রোডিউস করেছিল, যে ডায়ারকি সিস্টেম সেগুলো ইন্ট্রোডিউস করেছিল, আমরা সেটা দেখেছিলাম যে দ্বিকক্ষ বিশিষ্ট। তার মধ্যে কিছু ফিচার্স থাকবে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে, কিছু স্টেট গভর্নমেন্ট হাতে, সেইভাবে কিন্তু তারা সেইভাবে করেছিল, যে কিছু থাকবে যে কেন্দ্রীয় হাতে, কিছু থাকবে প্রাদেশিক বিষয়গুলি, কিছু থাকবে কেন্দ্রের হাতে, কিছু থাকবে প্রাদেশিক সরকারের হাতে, সেইভাবে কিন্তু তারা সেইগুলোর মধ্যে তারা সেইভাবে নিয়ে আসছিল। এবং তার যদি সেকেন্ড মেরিটের কথা বলতে হয়, আমরা দেখি যে তার সেকেন্ড মেরিটের মধ্যে কিন্তু যে ছিল তখন সময় যে সেসব যে অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে ইন্ডিয়ার পার্টিসিপেশন, যে ইন্ডিয়ানদের পার্টিসিপেশন কিন্তু তখন সময় ইনক্রিজ করা হয়েছিল। সেই ক্ষেত্রে ইন্ডিয়ান তারা পার্টিসিপেট করতে পারতো বিভিন্ন বিষয়ে, বিভিন্ন ক্ষেত্রে তারা সেক্ষেত্রে পার্টিসিপেট করেছিল সেই অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে। তাছাড়া তখন সময় দেখা গিয়েছিল যে পিপল যারা ছিল তখনকার সময় মানুষ প্রথমবারের মতো যে পলিটিক্যাল কনসিয়াসনেস কিন্তু তখন সময় মানুষের মধ্যে বৃদ্ধি পেয়েছিল। তখন সময় যে পলিটিক্যাল যে অ্যাওয়ারনেস তখন তখনকার সময় সেই মানুষের মধ্যে সেগুলো বৃদ্ধি পেয়েছিল। তার পাশাপাশি তখন সময় যে কিছু ওমেন্স ছিল তাদেরকে যে ভোটাধিকার অধিকার সেগুলো দেওয়া হয়েছিল, এবং রাইট টু ভোট তখন সময় যে ফার্স্ট টাইম তখন সময় সেই অ্যাক্টের মাধ্যমে দেওয়া হয়েছিল, তারা কিন্তু দেয়নি, বাট তখন সেই অ্যাক্টের মাধ্যমে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল কিছু সংখ্যক ওমেন যে ভোটও দিতে পারবে, তারা সেইভাবে সেটা নিয়ে আসছিল। এখন যদি আমরা তার কিছু লিমিটেশন নিয়ে কথা বলি, অবভিয়াসলি যার কিছু মেরিট আছে অবভিয়াসলি তার কিছু লিমিটেশনও থাকবে। সেই অ্যাক্ট যে আমাদের জন্য অবভিয়াসলি যে ফ্রুটফুল সেটা হয়নি, সেটা আমরা বলতে পারি। কীভাবে বলতে পারি, সেই অ্যাক্টে কখনো যে সরকারকে যে ইন্ডিয়ানদেরকে সেইভাবে কোনো কিছু দেওয়াই হয়নি, সেইভাবে একমাত্র ব্রিটিশদের স্বার্থটি কিন্তু অনেকটা দেখা হয়েছিল সেই অ্যাক্টে। যেমনভাবে অন্যান্য অ্যাক্টের মধ্যে বা অন্যান্য চুক্তির মধ্যে তারা করেছিল, সেমভাবে কিন্তু সেই অ্যাক্টও কিন্তু এত বেশি রিফর্মস নিয়ে আসতে পারেনি। তারা দেখা গিয়েছিল সেই একটি লিমিটেশন কথা যদি বলতো, সেই অ্যাক্টের মধ্যে আমরা দেখেছি কমিউনাল যে রিপ্রেজেন্টেশন, যে কমিউনাল রিপ্রেজেন্টেশন অনেকটা তখন বৃদ্ধি পেয়েছিল। তার পাশাপাশি কিন্তু যে ফ্র্যাঞ্চাইজিস যে ভোটার দিকে কিন্তু লিমিটেড ছিল, তখন সময় ভোটার দিকে কিন্তু সবার জন্য কমনম্যান সবার জন্য ছিল না, সেটা ছিল কিছু মানুষের জন্য ছিল সেটা। এবং গভর্নর জেনারেল সেখান ক্ষেত্রে কিন্তু সকল পাওয়ার বুক করতেন, গভর্নর জেনারেল সকল পাওয়ার ছিল, সেই ক্ষেত্রে গভর্নর জেনারেল সব কিছু পাওয়ার বুক করতে পারতো। এবং যে তখন সময় যে অ্যালোকেশন অফ সিট, যে সিট যে অ্যালট করা হয়েছিল, তখন কিন্তু যে সেন্ট্রাল এসিটির মধ্যে সিট অ্যালট করা হয়েছিল, তখন সময় কিন্তু যে বেসড ইন পপুলেশনের মধ্যে পপুলেশনকে বেস করে কিন্তু সেটা তারা করেনি, যে পপুলেশন আছে সেই পপুলেশনকে বেস করে যে করা হয় সিট, সেভাবে তারা করেনি। এবং তার পরিবর্তে আমরা দেখেছিলাম যে রলাট অ্যাক্টের মতো সেই অ্যাক্ট যে 1919 সেটা পাসড হয়েছিল। তো সেই সব কিছু ছিল বিভিন্ন ক্ষমতা, বিভিন্ন কিছু যে তার ভিতর থেকে কী হয়েছিল। সো ফ্রেন্ড, আমরা পড়েছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্টের এবং যে রাজনৈতিক বিষয় কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো যে বিভিন্নভাবে যে প্রাদেশিক আইনসভা মন্ত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছিল, এবং কেন্দ্রীয় বিষয়গুলো যে অর্থ এবং আইন শৃঙ্খলা বিষয়ক যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো যে সেন্ট্রাল অধীনে নিয়ে যায়। পাশাপাশি রাজস্বের কিন্তু যে উৎসগুলো কিন্তু যে রাজস্ব কোথা থেকে আসতো, কীভাবে আসতো, সেসব উৎসগুলো যে কেন্দ্র প্রাদেশিক মধ্যে তখন সময় সেটা ভাগ করা হয়েছিল, সেসব উৎসগুলো যে রাজস্ব কোথা থেকে আসবে, কীভাবে আসবে, কে কতটা পাবে, সেটা কিন্তু তখন সময় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সেটা ভাগ করা হয়েছিল। এবং তখন সময় আমরা পড়েছিলাম যে একমাত্র গভর্নর যে প্রাদেশিক গভর্নর হাতে যে বেটু ক্ষমতা, সেটা একমাত্র বেটু ক্ষমতা গভর্নর যে প্রাদেশিক গভর্নরদের হাতে যে বেটু ক্ষমতা অর্পণ করা হয় সেটা করেছিল। বাট গভর্নর জেনারেল তখন সময় সেটাও তারা ভালো কাজ করেছে, যে গভর্নর জেনারেল কার্যনির্বাহী কাউন্সিলে কিন্তু আরেকজন কিন্তু ভারতীয়দের অন্তর্ভুক্ত করা হয়েছিল, যে একজন ভারতীয়দের রাখা হয়েছিল সেই গভর্নর জেনারেল কার্যনির্বাহী যে কাউন্সিল ছিল সেখানে কিন্তু সেটা রাখা হয়েছিল। তো এইসব কিছু পরিবর্তন ছিল যেটা সেই অ্যাক্টের মধ্যে দিয়ে করা হয়েছিল, বাট তাতে মেজর কিছু চেঞ্জ করতে পারেনি। পাশাপাশি যদি বলা হয় যে পাঞ্জাবের সেই শিখদের জন্য এবং মাদ্রাজের সেই অব্রাহ্মণদের জন্য কিন্তু পৃথক নির্বাচনের ব্যবস্থা সেটা তারা করেছিল। বাট আলটিমেটলি কিন্তু তখন সময় যে বালগঙ্গাধর তিলকের মতো বা এমন অনেক ছিলেন যে নেতা, তারা কিন্তু সেই আইনে কিন্তু কখনো স্যাটিসফাইড হতে পারেনি। এবং বালগঙ্গাধর তিলক তখন সময় সেই আইনকে বলেছে যে এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টিং অ্যান্ড আনস্যাটিসফ্যাক্টরি বলে সেটা বর্ণনা করেছেন। উনি বলেছেন যে এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টিং অ্যান্ড আনস্যাটিসফ্যাক্টরি বলে সেটা বর্ণনা করেছেন। এবং সেই আইনের প্রতিবাদীতে পরবর্তীকালে দেখা গিয়েছিল যে, এবং এই আইনের প্রতিবাদে যে জাতীয় কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু 1920 সালে
যে 1920-র দিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1920-র দিকে কিন্তু যে নভেম্বর মাসে যে অনুষ্ঠিত হয়েছিল নির্বাচন, সেটা কিন্তু তারা বয়কট করেছিল। কেন বয়কট করেছিল? সেই আইনের জন্য 1920 সালে যে প্রথমবারের মতো যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেটা তারা টোটালি বয়কট করে। কিভাবে করবে আর তারা? তো এইসব ছিল যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তারপরেই আমরা আসে যে ফাদার অফ নেশন, যে গান্ধীজির তখন সময় থেকে সূচনা হয়, যে গান্ধীজি তখন সময় থেকে আসতে শুরু করে। আমরা পড়েছিলাম যে গান্ধীজি সে 1915 খ্রিস্টাব্দে সে জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকাতে ভারতে প্রত্যাবর্তন করে, এবং তখন সময় যে গান্ধীজির ইনভলভমেন্ট, পলিটিক্যাল ইনভলভমেন্ট সেটা শুরু হয়। গান্ধীজি ইনভলভমেন্ট শুরু হয় সেটা ফ্রিডম স্ট্রাগলের ক্ষেত্রে। তো গান্ধীজি তখন সময় থেকে তার অ্যাক্টিভিটি শুরু করতে থাকে। সেই 1919 পর থেকে গান্ধীজি সেটা তার সম্পূর্ণভাবে সে মানে অ্যাক্টিভলি আসতে থাকে। তো আমরা অবভিয়াসলি পড়ব পরবর্তীকালে যে গান্ধীযুগের সূচনা কীভাবে হয় এবং সেগুলো কোথায় নিয়ে দাঁড়াচ্ছে, সেই 1995 নিয়ে আমরা দাঁড়া করাবো যে গান্ধীজি কীভাবে সেগুলো নিয়ে পরিবর্তন নিয়ে এসেছিল, গান্ধীজি কী কী কন্ট্রিবিউশন ছিল, সেগুলো আমরা আপকামিং ক্লাসে অবভিয়াসলি আলোচনা করব। সো ফ্রেন্ড, এ ছিল আজকে আমাদের ক্লাস। আমরা ছোট্ট করে ক্লাস করেছি যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919-এর মধ্যে কী বলা হয়েছে। তো সেটা ছিল বেসিক্যালি। তো অবভিয়াসলি তোমরা চাইলে আরেকবার ক্লাসটি দেখে নেবে, যদি একবারে মনে না থাকছে অবভিয়াসলি চাইবে যে আরেকবার সেই মন্টেগু রিফর্ম, সেই সংস্কারটি কী ছিল এবং তারপর মধ্যে কী কী নিয়ে আসছে হয়েছিল। যদি বলি আমরা, যদি সেটার এক কথায় বলতে হয়, যদি বলো যে স্যার আচ্ছা তাহলে আপনি এক দুই কথা শুনান তো, তাহলে সেই অ্যাক্টের মধ্যে কী বলা হয়েছে আদৌ। তো ফ্রেন্ড, সেই অ্যাক্টের মধ্যে বলা হয়েছে যে একমাত্র আমরা পড়েছি ডায়ারকি সিস্টেম, সেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল, এবং সেই ডায়ারকি সিস্টেম ইন্ট্রোডিউস করার মাধ্যমে যে কিছু বিষয়গুলো যে কেন্দ্রীয় সরকার অধীনে রাখা হয়েছিল, কিছু বিষয়গুলো যে প্রদেশীয় সরকার অধীনে রাখা হয়েছিল। এবং যদি কোনো বিলের কথা বলে, কোনো বিলের কথা, যে সেই ক্ষেত্রে যে গভর্নর জেনারেল কিন্তু যে বিল পাস করার ক্ষেত্রে উনি সর্বোচ্চ ক্ষমতা ভোগ করতেন। তাছাড়া তখন সময় কিন্তু গভর্নর জেনারেল অনুমতি ছাড়া কোনো বিল কিন্তু পাস করা যেত না, এবং গভর্নর জেনারেল চাইলে কিন্তু সেই বিলকে আবার যে কোনো বিল কারোর অনুমতি ছাড়া কিন্তু তখন সময় সেটা পাস করা হতো। সেই আইনে সেটা বলা হয়েছে, এবং সেই আইনে আরও বলা হয়েছে যে ভারতের আর্থিক বিষয়ের উপর যে একমাত্র গভর্নর জেনারেল নিয়ন্ত্রণ থাকবে। এবং আমরা তাছাড়া সেটাও বলেছিলাম যে এই আইনের যে পঞ্চম অংশে যে পার্ট 5-এ বলা হয়েছিল, পার্ট 5-এ কী বলা হয়েছিল, যে এই আইন প্রচলিত হওয়ার ঠিক 10 বছর পর একটা বিধি কমিশন গঠন করা হবে, বিধিবদ্ধ একটা কমিশন গঠন করা হবে, এবং দেখবে যে সেই আইনের কার্যকারিতা, যে কর্মপদ্ধতি পর্যবেক্ষণ করবে যে সেই আইনটা কতটা এফেক্টিভ ছিল, এবং সেই আইনের মাধ্যমে সেই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সেটা গঠন করা হয়েছিল। পাশাপাশি আমরা সেটা দেখেছিলাম যে রাজনৈতিকভাবে কম গুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলো ছিল, তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সেগুলো কী করেছিল, সেগুলা যে প্রাদেশিক আইনসভা মন্ত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছিল, এবং যেগুলা যে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেগুলা কি, যে অর্থ, আইন শৃঙ্খলা, যে সেসব বিষয়গুলা কাদের হাতে, যে ব্রিটিশদের হাতে বা কেন্দ্রীয় সরকারের হাতে সেগুলো নিয়ন্ত্রণ রাখা হয়েছিল। এবং তার পাশাপাশি সেটা তারা করেছেন যে রাজস্বের যে উৎসগুলো আসবে সেটা তারা তাদের মধ্যে ডিভাইড করেছিলেন। দ্যাট মিনস কেন্দ্র এবং প্রাদেশিকদের মধ্যে ডিভাইড করা হয়েছিল। এবং যে গভর্নরদের হাতেও কিছু ক্ষমতা দিয়েছেন, যে বেটু ক্ষমতা কিন্তু অর্পণ করা হয়েছিল প্রাদেশিক গভর্নরদের হাতেও সেই ক্ষমতা তারা তখন প্রদান করেছিলেন। তো এসব কিছু বিভিন্ন কিছু ছিল যে তারা সেটা করেছিলেন, তারা সেইগুলো সংস্কার করতে পেরেছেন। তার পাশাপাশি যদি মেজর সংস্কার কথা বলে তাহলে বলবো যে আমরা যে পাঞ্জাবের সেই শিখদের জন্য এবং মাদ্রাজের সেই অব্রাহ্মণদের জন্য যে তোরা পৃথক নির্বাচনের ব্যবস্থা করেছিলেন। বাট আলটিমেটলি কিন্তু সেই আইনটা কখনো ফ্রুটফুল হয়নি ভারতীয়দের জন্য, এবং পরবর্তীকালে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস 1920 সালের নভেম্বর মাসে যে অনুষ্ঠিত হয়েছিল যে নির্বাচন, সেটা কিন্তু তারা সম্পূর্ণভাবে বয়কট করে। তো এই ছিল ফ্রেন্ড আজকে আমাদের ক্লাস। তো তোমরা যদি একবারে না বলো বুঝতে পারো অবভিয়াসলি চাইবে যে আরেকবার দেখে নিতে। তোমরা যারা দেখতে পারো বারবার রিভাইজ করতে পারো সেই ক্লাসটি, তোমরা দেখে নিতে পারবে, বুঝতে পারবে। তো আমরা তোমাদের জন্য যতটা পারি তোমাদের টাইম কম সময় নিয়ে বেশি সংখ্যক ইনফরমেশন দিতে ট্রাই করেছি, ঠিক আছে? তোমরা সেটা ভালো করে দেখে নেবে আবার, ঠিক আছে? হোপফুলি তোমরা তাহলে তোমাদের সবাই রুল লং এবং নাম অবশ্যই দিয়ে দেবে। কোথায় দিয়ে দেবে? হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, সেখানে যে কোনো একটি গ্রুপে দেবে, দুটি গ্রুপে দিবে না, বারে দিবে না, ঠিক আছে? যে কোনো একটি গ্রুপে দিতে পারো, অবশ্যই সেখানে দিয়ে দেবে, ঠিক আছে? সো টিল দেন থ্যাংক ইউ, অ্যান্ড নেক্সট ক্লাস আবার দেখা হবে। স্টে সেফ, স্টে হেলদি, কিপ স্মাইলিং।